আমার মায়ের রুম থেকে প্রতিদিন রাতে একটি অদ্ভুত শব্দ আসত। কিন্তু আমার বাবা তো মারা গেছে অনেক দিন আগে। তাহলে আমার মায়ের রুম থেকে প্রতিদিন এরকম ধরনের বাজে আওয়াজ আসে কেন? প্রায় প্রতিদিনই এই রকম ধরনের শব্দ শুনতে আমার খুব খারাপ লাগত। আর মনে মনে মাকে ঘৃণা করতে শুরু করলাম। বাবা নেই। মা কার সাথে এমন জঘন্য কাজ করে জানার খুব আগ্রহ হলো। আর এই জন্য আমি একদিন রাতে মার ঘরে লুকিয়ে রইলাম। তারপর আমি যা দেখতে পেলাম তাতে বন্ধুরা আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি শুনলে তোমরা অনেক মজা পাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অনিকা শর্মা তিথি। আমার ডাক নাম তিথি। সবাই আমাকে তিথি বলে ডাকে। আমার 10 বছর বয়সেই আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বাবা কোনো একটা কাজে কলকাতায় গিয়েছিল। কয়েকদিন পরে সেখান থেকে খবর এলো যে তিনি আর এই পৃথিবীতে নেই। সেখানে ভয়াবহ একটি আগুন লেগেছিল, যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমাদের জন্য এই খবরটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ছিল। সবার মতো আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর দেখতে আর যুবতীদের মতো ছিল। বাবা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু তবুও তিনি দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিলেন। এই ব্যাপারটায় আমাদের পরিবারের সবাই একটু অবাক হয়েছিল, কারণ আমার মা তো বাবাকে ভালোবাসতই না, উল্টে তার সাথে সারাক্ষণ ঝগড়া করত। বাবার কোনো ভালো চাকরি ছিল না, আর আমার মা একটা ধনী পরিবারের মেয়ে। দাদু আমাদের সংসারের পুরো খরচ চালাতেন, আর সারাক্ষণ আমার বাবার উপর চেঁচাতেন। আমার মা ও দাদুর সাথে মিলে বাবার উপর চেঁচাতেন। এসবের কারণে আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে থাকতেন। আমি প্রায়ই আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম, আর সব সময় খুব টেনশনে থাকতে দেখতাম। কখনো কখনো বাবা আমায় বলতো, আমি তোকে ভীষণ ভালোবাসি, তোর কারণেই এই ঘর সংসার ছেড়ে কোথাও যেতে পারছি না। আমি বাবাকে বলতাম, এই পৃথিবীর সব থেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের জন্য বাবাই তার কাছে সবকিছু। সে তার বাবা আর যাই হোক না কেন, সেই তার সব। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, সেই সময় আমি খুব ছোট। মাকে আমি ততটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনো রকমভাবে আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু বাবার স্মৃতি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আমার অনেক সমস্যা ছিল, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমার কনফিডেন্সের অভাব। আমি কারো সামনে ঠিকভাবে কথা বলতে পারতাম না। বাবার এই অবস্থা দেখে আমি সব সময় হেজিটেশনে থাকতাম। কারো সাথে ঠিকভাবে মিশতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এখন আমি বিএ পড়ছি। আমাকে প্রায় বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো, তাদের সাথে কথা বলতে হতো। কিন্তু আমি তাদের সামনে এত নার্ভাস হয়ে যেতাম যে আমার হাত পা কাঁপতে থাকত। এতে সকলে অবাক হয়ে ভাবত যে এ কী রকম মেয়ে, যে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। সব সময় আমার মনে হতো যে আমি এই পৃথিবীতে একা, আমার কেউ নেই। কিন্তু আমার মায়ের জীবন বাবার মৃত্যুতে কোনো রকম প্রভাব পড়েনি। মা সব সময় সেজে গুজে থাকত, নিজের যত্ন নিত, মাঝে মধ্যেই বাইরে ঘুরতেও যেত। আমি এই সমাজ আর আমার মায়ের থেকে সব সময় দূরে থাকতে চাইতাম। সেই কারণে আমি বাড়িতে অতিথিদের জন্য যে ঘরটা বানানো হয়েছিল, সেই ঘরে সারাদিন চুপচাপ পড়ে থাকতাম। রাতেও আমি সেই ঘরে ঘুমাতাম। ঘরটা ছিল আমাদের মূল ঘর থেকে একটু দূরে, যা একেবারে নীরব ছিল। সেই ঘরের ছাদটা খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে বর্ষার সময় ঘরের ছাদ দিয়ে জল পড়ত। তাই একদিন আমার মা বলল যে আমি যেন ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে আসি, কারণ বাড়িতে অনেক ঘর ফাঁকা আছে। তাই আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভিতরে আসতে চাইছিলাম না, কিন্তু বৃষ্টি হলে ঘরে জল পড়ে। এই একটা সমস্যার কারণে আমাকে ভিতরে আসতে হলো। আমার ঘরের সামনে যে ঘরটা, সেটাতে আমার মা থাকত।
আমার ঘর থেকে মায়ের ঘরের জানালা পরিষ্কারভাবে দেখা যায়। ছোটবেলায়ও আমি ও বাবা মায়ের সাথে এ ঘরে থাকতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই ঘরে আসলে তার কথা মনে পড়ত। সেই কারণে আমি ঘর ছেড়ে বাইরের ঘরে থাকতাম। বাবার মৃত্যুর পরে আমি পুরো ডিপ্রেশনে ছিলাম। সেই কারণে আমি ডক্টরের কাছে চেক আপ করাতে যেতাম। ডক্টর আমাকে এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুতে হৃদয়ের গভীর আঘাত পেয়েছ, যা তোমার ভিতরে আতঙ্ক তৈরি করে এবং এর ফলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এই কারণে তোমার শরীর খারাপ হচ্ছে, কিন্তু তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, কেননা সে তো এই পৃথিবীতে নেই। তোমাকে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল না রাখতে পারো তবে তুমি মানুষের সাথে মিশবে কিভাবে? আর তুমি ঠিকই বা হবে কিভাবে? আমি নিজেই নিজেকে নিয়ে ভীষণ চিন্তায় থাকতাম। আমার বয়স এখন ২০ বছর। আইন অনুযায়ী ১৮ বছর বয়সে আমি সাবালিকা হয়ে গেছি। কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পারতাম না। তবে এখন আমাকে নিজের কাজ নিজেই করতে হবে। নিজের ভালো মন্দের চিন্তা নিজেকেই করতে হবে। এমনিতেও মায়ের উপর আমি খুব একটা ভরসা করি না। বাড়ির ভিতরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি যে প্রতিদিন আমার মনে হয় মায়ের ঘরে কেউ একজন আসে। প্রথম রাতে ভেবেছিলাম এটা আমার মনের ভুল, কারণ এই সময় মায়ের ঘরে কে থাকবে? তাই আমি এই ব্যাপারটার দিকে তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পেলাম। যখন আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের কাছে গিয়ে দেখলাম তার ঘরে আলো জ্বলছে। এর মানে হলো আমার মা জেগে আছে। এরপরে আমি মায়ের ঘরের দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরেই মা এমনভাবে বাইরে বেরিয়ে এলো, যেন মনে হচ্ছে তিনি সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। অথচ তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে মনে হলো না যে তিনি ঘুমাচ্ছিলেন। আমি বললাম, মা তুমি জেগেছিলে? মা বলল যে, তুই এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে উঠালি? আমার ঘুমটা নষ্ট করলি? এটা তোমার ঠিক হয় নাই। আমি বললাম, মা আমার ঘুম আসছিল না, তাই জেগেছিলাম। তোমার ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই তো তোমাকে ডাকলাম। আমার কথা শুনে আমার মা বলল, তুই পাগল হয়ে যাসনি তো? কি সব ফালতু কথা বলছিস? আমি বললাম, তাহলে হয়তো তুমি ঘুমানোর সময় টিভিটা অফ করতে ভুলে গিয়েছিলে, তাই আমি হয়তো তারই আওয়াজ শুনেছি। আর তুমি ঘুম থেকে উঠে এক্ষুনি টিভি বন্ধ করে বাইরে এলে। আমার কথা শুনে আমার মা রেগে গেলেন। এদিকে মুখ ফসকে যা বলে ফেলেছি তাতে আমি লজ্জায় পড়ে গেলাম। মায়ের রাগ করা স্বাভাবিক, কারণ তার সঙ্গে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম, আর এরকম হবে না। সকালে মা কাজের জন্য বেরিয়ে গেল। তারপর সুযোগ বুঝে আমি মায়ের ঘরে গেলাম। মায়ের সাথে রাতের বেলা এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। তাই মনে মনে ভাবলাম, আমি যদি মায়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। এইভাবে মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করলাম। প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার করা হয় আমি সেভাবে মায়ের ঘর পরিষ্কার না করে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে চেয়েছিলাম। আমি সবেমাত্র ঘর পরিষ্কার করা শুরু করেছি, এমন সময় আমার হাতে এমন একটা জিনিস পেলাম যে তার সাথে মেয়েদের কোনো সম্পর্কই নেই। এটা শুধুমাত্র ছেলেরাই ব্যবহার করে। সত্যি বলতে কি, এটা বিবাহিত ছেলেরা ব্যবহার করে, আর তা আমার মায়ের ঘরে, তাও তার বিছানার তোশকের নিচে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এ ব্যাপারে আমার মাকে জিজ্ঞেসও করতে পারবো না, কারণ জিনিসটা দেখেই আমার লজ্জা লাগছিল। কিন্তু এই জিনিসটা মায়ের ঘরে কিভাবে এলো আমি খুব চিন্তা করতাম। হঠাৎ আমি বাড়ির বাইরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম হয়তো মা এসে পড়েছে, তাই ঘর পরিষ্কার না করেই আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে এলাম। এরপরে আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মাথা থেকে বের করে দিলাম। কয়েকদিন পরে আমি আমার মায়ের একটা সত্যি জানতে পারলাম। সেটা হলো, আমার মায়ের ঘরে টিভি তো আছে, কিন্তু সেটা খারাপ চলতো না।
এই খবরটা আমাকে আমাদের বাড়ির চাকরানির বলেছিল। সে সপ্তাহে মাত্র একদিন করে কাজে আসত। সে আমাকে বলল যে এই টিভিটা তো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। তোমার মা টিভির মেকানিককে ডেকে দেখিয়েছিলেন, কিন্তু সে বলেছে যে এই টিভিটা ঠিক করতে অনেক টাকা খরচ হবে। তাই তোমার মা আর টিভিটা ঠিক করেননি। তিনি তো আমায় বলেছিলেন যে তুমি টিভিটা নিয়ে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি তাকে বলেছিলাম যে আমার বরকে বলবো টিভিটা নিয়ে যেতে। আমি আমার বরকে কয়েকবারও বলেছিলাম টিভিটা নিয়ে যেতে, কিন্তু আমার বর টিভিটা নিতে এলোই না। সে একেবারে কুকুরের বাচ্চা মতো, কোনো কাজ করতে চায় না। চাকরানী তো তার নিজের সংসারের সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দিল, কিন্তু আমার ধ্যান অন্য জায়গায় পড়েছিল। যদি টিভি খারাপই হয়, তাহলে তো আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কিভাবে পুরুষ মানুষের গলার আওয়াজ আসছিল? তাহলে কি মা আমাকে মিথ্যা বলেছিল? আমি তো ছোটবেলা থেকেই বাড়িতে আছি, যদি অনেকগুলো বছর বাইরের ঘরে কাটিয়েছি, কিন্তু এ ব্যাপারে কিছুই টের পাইনি। যখন আমি ভিতরের বাড়িতে এলাম, তখন এই সমস্ত জিনিস আমি জানতে পারলাম। আগে আমি বাইরে যে ঘরটাই থাকতাম, সেটা বেশ ছোট ছিল। সেখানে বাথরুমটা বাড়ির বাইরে, অনেকটা পিছনের দিকে। শীতকালে আমাকে বাথরুম করতে বাড়ির বাইরে যেতে হতো। যদিও বাড়ির ভিতরে অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু মা কখনো আমাকে ভেতরের বাথরুম ব্যবহার করতে বলেনি। মা কখনো আমাকে বলেনি যে এই শীতের রাতে বাথরুমের জন্য তোর বাড়ির বাইরে যাওয়া ঠিক না। সর্দি কাশি লেগে যেতে পারে, বা অন্য কিছু হয়ে যেতে পারে। যদিও আমি তার একমাত্র মেয়ে, এখন তো বাইরের ঘরটা ভেঙেই পড়েছে, তাই বাধ্য হয়ে মা আমাকে ভিতরে ডেকেছে। এই বাড়িটা আমার দাদুর ছিল। বাড়িটা বহু পুরনো, যার একটা অংশ জানি না কিভাবে অন্য একজন কবজা করে নিজের নামে করে নিয়েছিল। বাকি অংশটা আমাদের ছিল। বাড়িটা অনেক বছরের পুরনো, ইংরেজ আমলের। নতুন কেউ বাড়িটা দেখলে হতবাক হয়ে তাকিয়ে থাকত, আর বলতো আমাদের একবার ভিতরে যেতে দাও, আমরা ঘরের ভিতরটা দেখতে চাই। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকেই বাড়িটা দেখছি, তাই আমার এই বাড়ির প্রতি খুব একটা মোহ নেই। আমার দাদু এই পৃথিবী থেকে অনেক আগেই চলে গিয়েছিল, কিন্তু তিনি ভালোই সম্পদ রেখে গিয়েছিলেন, যা দিয়ে আমাদের সংসারের খরচ খুব ভালোভাবে চলে যেত। মা বাড়িতে চাকরানি রেখেছিলেন। একদিন আমার মা আমাকে বলল যে তুই একটা অলস মেয়ে, সারাদিন শুয়ে বসে দিন পার করছিস, এখন এখানে এসে আমার চুলে রং লাগিয়ে দে। আমি মাঝে মাঝে অবাক হয়ে এটাই ভাবতাম যে এই বয়সে আমার মা সেজেগুজে কাকে দেখাতে চায়। এত বছর ধরে বিধবা থাকার পরেও আমার মা সবসময় সেজে গুজে থাকতেন। তার এই বাহারি সাজ দেখে তাকে আমার একদমই ভালো লাগত না। তিনি এমনভাবে সেজে থাকতেন যেন তিনি সধবা। একবার তো পুজোতে মাকে হাতের মেহেন্দিও করতে দেখেছি, কিন্তু কোন বিধবার তো ইচ্ছাই করার কথা না এসব করার। আর যখন তার স্বামী বেঁচে নেই, তখন মেহেন্দি পরে তিনি কাকে দেখাবেন? আমার মা সেই সমস্ত কিছুই করতেন, যা কিনা একজন সধবা মহিলা করেন। নিজের খুব যত্ন নিত। আর একবার যখন মায়ের চুল সাদা হতে লাগল, তখন তো তিনি চুলে কালারও করলেন, সাথে মেহেন্দিও লাগালেন। ভালো গাও রঙের শাড়ি পরতেন, নিজের হাত পায়ে নখে নেল পালিশ লাগাতেন। আমি একটা অবিবাহিত মেয়ে হয়েও নিজেকে এত খেয়াল রাখতাম না, যতটা আমার মা নিজের খেয়াল রাখতেন। আমি শুনেছিলাম আমার মা আর বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, তাই তো ভালোবাসার টানে বড়লোকের মেয়ে আমার মা আমার গরিব বাবাকে বিয়ে করেছিলেন। না হলে দাদু এই সম্বন্ধ কোনোদিনও মেনে নিতেন না। তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। রাতে আবারও মায়ের ঘর থেকে আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। এটা কিসের আওয়াজ? কিছুক্ষণ শোনার পরে আমার যেন মনে হলো কোনো পুরুষ মানুষ কথা বলছে, আর আমার মা তার কথা শুনে হাসছিল আর লজ্জা পাচ্ছিল।
কথা শুনে মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের খুব প্রশংসা করছে। আর এতে আমার মা লজ্জা পাচ্ছে। আমি শিওর যে ভিতরে কোনো পুরুষ মানুষ আছে। যাই হোক, চুপ করে ঘরে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার বাবার বাৎসরিক কাজ। প্রথম থেকেই বাবার বাৎসরিক কাজের দিন আমার মন ভার হয়ে থাকত। মনে হতো যেন আজকেই উনি আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। বাবার বাৎসরিকের দিন সকালে দেখলাম মা সেজেগুজে বাইরে বেরিয়ে এলো। মাকে সেদিন খুব রোমান্টিক মনে হলো। আমি মাকে বললাম, আজকের দিনে অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিধবারা সেজেগুজে থাকলে তাদের স্বামীর আত্মা কষ্ট পায়। মা বলল, কি বলতে চাইছিস তুই? আমি বললাম, বাবার আজ বাৎসরিক কাজ, তাই আজকের দিনটা অন্তত নর্মাল ভাবে থাকো। তখন মা বলল, তোর বাবা অনেক দিন আগে মারা গেছে, তাই এখন এসব বাৎসরিক তাৎসরিক করে কোনো লাভ নেই। কিন্তু আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো কিছু গরিবকে সাহায্য করব। মা বলল, তাহলে তাই কর। আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? মা বলল যে আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি। আমি বললাম, আজ তো তোমার স্বামীর বাৎসরিক কাজ, আর তুমি আজকে তোমার বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছ? মা বলল যে বাৎসরিক কাজ প্রত্যেক বছর হয়, কিন্তু বিয়ে প্রত্যেক বছর হয় না। যে মারা গেছে তার জন্য আমি আমার এত ভালো বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তারা খুব বড়লোক, আর তারা শহরে থাকে। আমি তার বড় ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই। এই সময় আমি মাকে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজেগুজে বিয়ে খেতে গেছ, তখন তারা তোমার সম্বন্ধে কি ভাববে? তারা তো তোমাকে অমানুষ ভাববে। আমার কথা শুনে মা বলল, তুই ভীষণ বাজে হয়ে গেছিস। আমার সামনে তুই এত কথা বলতেছস কেন? খবরদার বলছি, এরপর তুই যদি আমার সামনে এই ধরনের বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বাবা তো এরকম ছিল না। জানি না তুই কার মতো হয়েছিস। আমি বললাম, তিনি তোমার স্বামী, আর আমার বাবা ছিলেন। তার জন্য তো তোমার একটুখানি সময় বের করা উচিত। কিন্তু তুমি না তো আমার পরোয়া করো, না তো বাবার পরোয়া করো। কে থাকলো আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না। এবার তো মা কোনো কথার জবাব না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতে আমি কিছু এমন দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রে আমার ঘুম আসছিল না বলে আমি জেগেছিলাম। এই দিনটিতে এমনিতেও আমার ঘুম আসতো না। আজকের দিনটা আমার জীবনের সবথেকে বাজে দিন। আমি যেন মায়ের ঘরের জানলা দিয়ে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম। আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে এক মুহূর্ত নষ্ট না করে তার ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতে লাগলাম। মোটামুটি ৩-৪ মিনিট পরে আমার মা দরজা খুলল। আমি শিওর ছিলাম এই ঘরে যে ছিল সে বাইরে বেরোতে পারেনি, ঘরেই আছে। আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কারণ ঘরের ভিতরে কেউ নেই। আমি ঘরের চারিদিকে দেখলাম, কিন্তু কেউ সেখানে নেই। তাহলে যে লোকটাকে আমি ঘরের ভিতরে দেখলাম সে গেল কোথায়? তাই কথা ঘোরানোর জন্য আমার মাকে বললাম, বাথরুমে যেতে হবে, কিন্তু বাইরের নল দিয়ে জল পড়ছে না, তাই তোমার বাথরুমে যাওয়ার জন্য এসেছি। এরপরে আমি বাথরুমে ঢুকে সেখানেও কাউকে দেখতে পেলাম না। আমি অবাক হয়ে ভাবছি, লোকটার ছায়া দেখলাম আর আওয়াজও শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে আমার মায়ের সাথে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি এমনি এমনি বলছিলাম যে আমার বাথরুমের কল খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসেছি। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবারও আমার মায়ের ঘর থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগল। আমি মনে মনে ভাবছি, হয়তো আমার মা পাগল হয়ে গিয়েছে, অথবা আমার মায়ের ঘরে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যার সাথে আমার মা কথা বলছে। কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে।
আর তা না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূতপ্রেত আছে, যে আমাকে দেখলে অদৃশ্য হয়ে যায়। কেননা কোনো মানুষের পক্ষে এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না। আর বেরোবেই বা কোথা দিয়ে? ঘরের দরজা দিয়ে যেতে পারবে না, কারণ আমি দরজা দিয়ে ঢুকেছি। আর জানলা দিয়েও যেতে পারবে না, কারণ জানলাটা ছিল খুবই ছোট। এসব চিন্তা করতে করতে আমার মাথায় প্রচুর যন্ত্রণা হতে শুরু করল। আর আমি এসব কথা কাউকে বলতে পারছিলাম না। এতদিন আমি চিন্তায় ছিলাম এটা ভেবে যে, কেন আমার মা এতদিন বিয়ে করেননি? আর বিয়ে না করেও তিনি সব সময় এত খুশি থাকেন কি করে? আমি এতদিন ভাবতাম, আমার মা বুঝি এখনো বাবাকে খুব ভালোবাসেন, সেজন্য আমার মা অন্য কোনো পুরুষকে দিয়ে করেনি। কিন্তু এখন তো বুঝতে পারছি যে, নিশ্চয়ই আমার মায়ের অন্য কোনো ব্যাপার আছে। তার জীবনেও হয়তো কেউ আছে, আর সে হয়তো আমার মায়ের সাথে খুব বাজে কাজ করে। না হলে সে রাতের বেলা ঘরের মধ্যে কি করে? আমার প্রমাণ দরকার। কেননা আমি আমার মাকে বোঝাতে চাই যে, আমি এখন আর বাচ্চা নই। আমি সমস্ত কিছু বুঝতে পারি। আর যার বিবাহযোগ্য মেয়ে আছে, তার এসব মানায় না। যদি এমনটা সত্যি হয়, তাহলে আমি আর এখানে থাকতাম না। এখান থেকে অন্য কোথাও চলে যেতাম। কেননা আমি এভাবে এখানে থাকতে পারবো না। এসব চিন্তাতেই রাতে আমার ঘুম আসতো না। মায়ের ঘরের রহস্য জানার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। আমি মায়ের ঘরে যেতে পারতাম না, তাই আমাকে বুদ্ধি খাটিয়ে এমন একটা প্ল্যান বানাতে হবে, যাতে ভুলের কোনো সম্ভাবনা না থাকে। শেষ পর্যন্ত আমার মাথায় এমন একটা প্ল্যান এসে গেল, যে তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই, আর আমি যেটা ভাবছি সেটা যদি না হয়, তবে আমি আমার মায়ের চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাব। কিন্তু অন্তত পক্ষে আমি সত্যিটা তো জানতে পারব। আর এমনিতে আমি শিওর ছিলাম যে, মায়ের চোখে আমি ছোট হব না, বরং তিনি আমার চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাবেন। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি যে, আমাকে কি করতে হবে। বিকেলবেলা আমি আমার মাকে বললাম যে, আজ আমি আমার এক বন্ধুর বাড়িতে পড়তে যাব। আর আমি রাতে ওখানে থাকব। আমার মা বলল, ঠিক আছে, খুব ভালো কথা। মন দিয়ে পড়াশুনো করো। মনে হয় আমার মা খুব খুশি হয়েছিল যে, আমি রাতে বাড়িতে থাকব না। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে মাকে ফোন করে বললাম যে, আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। যদিও আমি বাড়ি থেকে কোথাও না গিয়েই বাড়িতেই লুকিয়েছিলাম। আমার মা বলল, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে বাড়িতে ফিরে আসিস। তাড়াহুড়ো দরকার নেই। কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়িতে যাইনি। আমি তো আমার মায়ের ঘরে লুকিয়ে আছি। আর এমন জায়গায় লুকিয়েছিলাম যে, ঘরে মা কি করে সেটা আমি দেখতে পেলেও মা আমাকে দেখতে পাবে না। কিছুক্ষণ পরে মা ঘরে এসে সাজগোজ শুরু করল। এরপরে ঘরের মধ্যে এমন একটা ঘটনা ঘটল, যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা অনেক কষ্টে মেঝে থেকে কার্পেট সরাল, কেননা কার্পেটটা খুব ভারী। কার্পেট সরানোর পরে তার নিচে যা দেখলাম সেটা দেখে আমার মাথা ঘুরতে লাগল। কার্পেটের নিচে একটা দরজা ছিল। আমার মা সে দরজাটা টেনে খুলল। আর মা দরজা খোলার সাথে সাথে সেখান থেকে একটা লোক বেরিয়ে এলো। আর লোকটা বেরিয়ে আসার সাথে সাথেই আমার মা তাকে খুব বাজে আচরণ করতে শুরু করল। এটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার যেন মনে হলো যে, আমি মাথা ঘুরে পড়ে যাব। কেননা ওই লোকটা আর কেউ না, সে আমার বাবা, যে কিনা অনেক বছর আগে মারা গিয়েছিল। তাহলে আমার বাবা এখনো জীবিত কিভাবে? আমি বাবাকে দেখে হতভম্ব হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারা দুজনে আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি থাকতে না পেরে এগিয়ে গিয়ে বাবাকে ধরে খুব কান্নাকাটি করলাম। বাবা আমাকে কিছুক্ষণ আদর করে, তারপর জিজ্ঞেস করল, কেমন আছিস মা? আমি বললাম, বাবা তুমি বেঁচে থাকতেও মরা নাটক কেন করেছিলে? আমার বাবা বলল, সোনা মা আমার, আমরা খুব গরিব ছিলাম। আমাদের কাছে কিছুই ছিল না। কিন্তু আমার একটা জিনিস ছিল, আর সেটা হলো আমার জীবন বীমা।
যেটা আমার বাবা বেঁচে থাকতে আমার নামে করেছিলেন। সেই জীবন বীমার টাকা পাওয়ার জন্য এই দুনিয়ার সামনে আমাকে মরে যেতে হয়েছিল। আমি মরে গেলেই জীবন বীমা থেকে 1 কোটি টাকা পাওয়া যেত। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোর দাদুরও সবকিছু বিক্রি করে শেষ হয়ে গেছিল। আমরা অনেক অভাবে পড়ে গেছিলাম মা। আমাদের কাছে আর কিছুই ছিল না। তাই তোদের ভালোভাবে রাখার জন্য আমাকে এই নাটকটা করতে হয়। এরপর সকলের সাথে সাথে জীবন বীমা লোকেরাও বিশ্বাস করেছিল যে আমি মরে গিয়েছি। তাই তারা তোর মাকে 1 কোটি টাকা দিয়ে দেয়। আর আমরা কোনো কাজ না করেই সুখের সাথে জীবন উপভোগ করতে থাকলাম। আমি তোর মায়ের কাছে থাকতাম সব সময়। আমাকে কোনো কাজও করতে হয় না। শুন মা তিথি, এই যে দেখ, মাটির নিচে আমার ঘর আছে, টিভি আছে। আমি আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি। এই একটা বুদ্ধি খাটিয়ে এত টাকা পেলাম, যা আমি সারা জীবন কাজ করে ইনকাম করতে পারতাম না। আমি আমার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, বাবা, তোমার মৃত্যুতে আমি এতটা দুঃখ পেয়েছিলাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা রোগীতে পরিণত হয়েছি। তোমার চিন্তায় আমি প্রায় শেষ হয়ে গেছি। আর তুমি এই ভেবে খুশি থেকেছ যে তুমি খুব বড় দান মেরেছ। কিন্তু তুমি তো এই দুনিয়াতে সব থেকে বড় বোকামি করেছ। আমার বাবা আমাকে বলতে লাগলো যে তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এই সব করেছি। তোর পড়াশোনার সাথে সাথে তোর যাবতীয় খরচ তুই সময় মতোই পেয়েছিস। কোনোদিন কোনো কিছুর অভাব তোকে হতে দিইনি। যদি আমি এইসব না করতাম, তাহলে আমাদের খেয়ে পরে বেঁচে থাকাই কষ্টকর হতো। আমি আমার বাবাকে অবাক করে দিয়ে বললাম যে, বাব, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমার জীবনে অর্থের দরকার ছিল না। আমার দরকার ছিল বাবা, তোমার আদর, তোমার স্নেহ, তোমার ভালোবাসা, তোমার মায়া মমতা। অর্থের মূল্য দিয়ে বাবা তুমি তা বিচার করতে পারবে না। বাবা, তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? বাবা, অর্থের মূল্য দিয়ে তুমি কি আমাকে অতীতে যে যন্ত্রণা দিয়েছ, সে যন্ত্রণা ফিরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। তোমার এটা কখনো উচিত হয়নি বাবা। অর্থের মূল্য দিয়ে তুমি আমার জীবনের সুখের মূল্য বিবেচনা করেছ, যার জন্য আমার মাথা এবং মনের অবস্থা পুরোটাই শেষ। না মরেও পৃথিবীতে মরে থাকার মতোই বেঁচে আছি। যাই হোক বাবা, অর্থ দিয়ে তুমি সুখে থেকো, ভালো থেকো। তোমার কাছ থেকে আমি আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাইব না। বন্ধুরা, পরিশেষে আমি বলবো, আমাদের জীবনেও মাঝে মধ্যে এরকম ধরনের কিছু ঘটনা আসে, যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। অনেক সময় অর্থের জন্য মানুষ জীবনের রূপ পাল্টিয়ে দেয়া, পরিবার, আপনজন সবার কাছ থেকে বিসর্জন দিয়ে জীবনকে ভিন্ন উপায় নিয়ে যায়। তখন সে পরিবার পরিজনের চাইতে নিজের স্বার্থটাকে বেশি প্রিয় মনে করে। কিন্তু এটা মোটেও উচিত না। আমাদের প্রত্যেকটি কাজ করার পূর্বে আমাদেরকে সবকিছু বিবেচনা করে ভাবা উচিত। বিশেষ করে পরিবার পরিজনদের কথা মাথায় রেখে প্রত্যেকটি কাজ, অর্থাৎ দুর্বিষহ কাজগুলো বিবেচনা করে করা উচিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি লামিয়া আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এবং আমার ছেলে একদিন একসাথে ঘুমাচ্ছিলাম। আমার স্বামী বিদেশ থাকে। আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি। কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম, তখন আমি অর্ধেক ঘুমের মধ্যে আছি এমন অনুভব করলাম। কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি যেন করতে চাইছে। আর তা দেখে তো আমার মাথায় আগুন ধরে গেল। বন্ধুরা, আমার ছেলে কি করেছিল সেদিন রাতে, যা দেখে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা,
তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমি পূর্ণিমা। আমি দেখতে খুবই সুন্দরী, লাবণ্যময়ী। আমার বয়স 34 বছর। আমি ঢাকায় বনশ্রীতে থাকি। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স 12 আর ছেলের বয়স 16। আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে। বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায়। তারপর থেকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। একটি ছোট্ট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল। দেখতে দেখতে আমার ছেলে এবং মেয়ে উভয়ই বড় হয়ে গেল। বর্তমানে আমার ছেলের বয়স 16 আর মেয়ের বয়স 12। দুই ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার আমার। তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত। কিন্তু মনের মধ্যে একটাই কষ্ট আমার। বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনেই আমি স্বামী ছাড়া থাকতে হয়েছে। বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই। কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসত আর অল্প কিছুদিন থেকে চলে যেত। তারপর আবার 5 বছর পর 3 থেকে 4 মাসের ছুটি নিয়ে আসত। তারপর আবার চলে যেত। তাতে আমার কিছু হতো না। মনের কষ্ট মনেরই রয়ে যেত, বরং আরো আগুন জ্বালাইয়া তুইয়ে চলে যাইত। তারপর কিছু দিন শুধু কালিচট করতাম। এইভাবেই চলত আমার জীবন। তাই বলছি বন্ধুরা, স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম। কিন্তু আমার কি ভাগ্য বন্ধুরা, সেই স্বামীর আদর, সোহাগ, মায়া, মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে অনিল। আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আমার ছেলে অনিল আমাকে এত সুখ দিবে। বন্ধুরা, আমার ছেলে অনিল, সে ক্লাস এসএসসিতে পড়তেছে। দেখতে খুব সুন্দর শান্তর। আমার মতোই হয়েছে। আমার ছেলেও হ্যান্ডসাম, অনেক স্মার্ট। যে কোনো মেয়ে দেখলেই আমার ছেলের প্রেমে পড়ে যায়। আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম। মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে। সবসময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম। আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো সব সময় আচরণ করতাম। বন্ধুরা, একদিন রাতের ঘটনা। আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল। হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো। মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম। মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল। তবে বন্ধুরা, এইটুকু বুঝতে পারছি যে যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে সে নিশ্চয় আমার ছেলের খুব পরিচিত, এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয় খারাপ কোনো সম্পর্ক আছে। প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল। মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম, কে এই মেয়ে? তাহলে কি আমার ছেলে এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল? আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল? যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে, তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দিবে? মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম, তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব? মেয়েটিকে? কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম, যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, তাহলে সে হয়তো কষ্ট পাবে। না, আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে। তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারেই শেষ। পরের দিন আমার ছেলে স্কুলে যাবে। ছেলের পেছন পেছন আমিও গেলাম। কিন্তু আমার ছেলেকে বুঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি। স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে সে অন্যদিকে যাচ্ছে। আমি ওর পিছন পিছন ছুটলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গা চলে যাচ্ছে। আমি তাদের পিছন পিছন গেলাম। যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না। একেবারে নির্জন জায়গা। খুব কম মানুষই সেখানে যায়। আমার আর বুঝতে বাকি রইল না, আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে, যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না। তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম। আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি খুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করছে, তাও আবার ভাঙ্গা। মনে হচ্ছে অনেক দিনের পুরনো। চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল। আমিও চুপি চুপি তাদের পিছনে গেলাম। ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ধরবা। তারা ঘরে প্রবেশ করার পর
আমি চুপি চুপি করে সেই ঘরের জানালার পাশে গেলাম। তারপর আমি সেই খুঁড়ে ঘরের জানালার পাশ দিকে একটু উকি দিলাম। জানালা দিয়ে উকি দিতেই যা দেখলাম তাকে আমার দু চোখ মুজে গেল। অনেক কষ্ট করে তাকালাম। দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোমান্টিক দৃশ্য। মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে। তারপরেও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম। সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলেই সেই ইন্টারেস্টিং জায়গায়। আমার ছেলেরটা দেখে তো আমি পুরাই অবাক। ছেলেরটা এত নাদোচ নুদুচ হলো কি করে? দৃশ্যটা দেখার পর ভাবলাম, এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব। কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় যে এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে যাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি। দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম। তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসতেছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। আর এইসব যদি তার বাবা শোনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে, রাগারাগি করবে এবং কি আমাকে মারধরও করতে পারে। ছেলেকে এইসব কারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার। ছেলের এইসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব। মনে মনে এও ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব, কি করা যায়। এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না। অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো। আর এই আইডিয়াটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম। প্রায় সন্ধ্যাবেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল। আমি বললাম, বাবা অনিল, তোমার স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? অনিল বলল, মা স্কুল শেষে প্রাইভেট পড়ছিলাম তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। ছেলের এমন গোছানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। আমি ভাবলাম, যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতের বিপরীত হয়ে যেতে পারে। তাকে আমার কৌশলে বসে আনতে হবে। সেদিন থেকেই আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি, যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে। সেজন্যই আমার এই চিন্তা ভাবনা। কিন্তু এই চিন্তা ভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। সেই দিন রাতে আমি আমার ছেলেকে বললাম, বাবা অনিল, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? অনিল বলল, না মা, কিছু না। তারপর আমি বললাম, অনিল, আজকে তোমার সাথে আমি একটু গল্প করব। অনিল বলল, মা কিসের গল্প? আমি বললাম, অনিল, তোমার সাথে আমার অনেক কথা আছে। চলো আজকে আমরা আগে একটু গল্প করি, তারপর কথা বলি। আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করলাম, যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয়। আমি তার সাথে ওপেন ভাবে চলার চেষ্টা করলাম। তারপর অনিল দেখছি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে। তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম। গল্পের করতে এক সময় আমি অনিলকে বললাম, বাবা আমার গা খুব ব্যথা করছে, একটা মেসেজ করে দাও। আমার কথা শুনে অনিল আমার দিকে হাঁ করে চেয়ে রইল। অনেকক্ষণ ছেলে সেবা পেয়ে আমার ঘুম ঘুম ভাব পেল। তারপর আমি অনিলকে বললাম, বাবা অনিল, আজকে আমার খুব খারাপ লাগতেছে। তুই আজকে আমার এখানে থাকবে? কেন জানি আমি আমার ভয় ভয় লাগতেছে। অনিল বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি আর আমার ছেলে অনিল একসাথে ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হলো তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি অন্যরকম কিছু করার চেষ্টা করছে। অনেক দিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম নিশ্চয় আমার ছেলে অনিল, কারণ আমার রুমে তো অনিল ছাড়া আর কেউ নাই। তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, বুঝতে দিলাম না আমার ছেলে অনিলকে। মনে মনে ভাবলাম, দেখি অনিল আমার সাথে কি করে। কিছুক্ষণ পর অনিল ভাবল, হয়তো আমি ঘুমিয়ে পড়েছি। সে তার ইচ্ছা মতো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি ভাবলাম, মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে। আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করবে কেন? তারপরও আমি নীরব থাকলাম। যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায়। আমি সজাগ হয়ে বললাম, অনিল তুমি কোথায়? কি করছো? সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল। আমি বললাম, অনিল সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তা করো। কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, তোমাকে আমার ওই শর্তটা মানতে হবে। তখন অনিল বলল, মা কি শর্ত শুনি।
তখন আমি বললাম, অনিল, আজকে আমি দেখলাম তোমাকে, তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছো। যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না। তবে তোমাকে কথা দিতে হবে, তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না। এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আর কোনো দিন সেখানে যাব না। তারপর আমি বললাম, অনিল, আমি বুঝতে পেরেছি, তুমি বড় হয়েছ, তোমারও চাহিদা আছে। যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারবো না। যতদিন আমরা তোমাকে না বিবাহ করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে। সব কথার এক কথা হচ্ছে, এক কথায় তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে। তখন অনিল বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি আমার ছেলেকে বললাম, অনিল, তুমি তোমার কাজ শুরু করো। মাত্র ১৬ বছর বয়সের ছেলে, তারপরও গায়ে প্রচুর শক্তি। আমার ১৬ বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল। মনে হলো যেন আমি জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি। কি বলবো বন্ধুরা, আমার ছেলের এই ব্যাপারে এত কৌশল জানে তার আমার কল্পনার বাইরে। মনে মনে ভাবলাম, ছেলে তো দেখি তার বাপের চাইতে আরও ১০ গুণ বেশি পাওয়ারফুল। কি বলবো বন্ধুরা, সেদিন মনে হয়েছিল আমি নতুন কোনো সুখের ভুগ্নে হারিয়ে গিয়েছিলাম। সে এরকম কৌশলেই ব্যবহার করেছিল, তা আমি আগে কখনো কল্পনাও করতে পারি না। তার একদিনের কাজের ফলে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত আমি খারাপ অবস্থায় ছিলাম। তারপর প্রতিদিনই আমার ছেলে অনিল এবং আমার এক অন্যরকম মাস্তি হতো, যে মাস্তির রহস্য আজও পর্যন্ত কেউ জানে না। কিন্তু সত্যিকার অর্থেই আমার ছেলের ভালোবাসা পেয়ে আমি যে এতদিনের ক্ষুধার্ত ছিলাম, আমার যে অপূর্ণতা ছিল, সব আমার ছেলে পূরণ করে দিয়েছিল। বন্ধুরা, মনের টান এবং চাহিদা অনেক সময় জাত পাত কুল কিছু মানে। সে শুধু তখন উষ্ণ ছোঁয়া, যা পেলে সে তখন হয়ে যায় চিরশান্ত। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, এই কাজটি করাতে আমার ২টি উপকার হলো। এক হলো আমি আমার অতৃপ্ত ভালোবাসাকে তৃপ্ত দিতে পেরেছিলাম। ২ হলো আমার ছেলেকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। যাই হোক, এখন আমার ছেলেই আমার সব। আমার সুখ, আমার শান্তি, আমার দুনিয়া, আমার বেঁচে থাকার অবলম্বন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো মজাদার গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।